নমস্কার, আমি তাপস আর আপনারা দেখছেন প্লান্ট ডিজিজ সলিউশন। আজ আমি আলোচনা করব টমেটো চাষের A to Z নিয়ে, অর্থাৎ মাটি তৈরি থেকে রোগ প্রতিরোধের উপায়, সমস্ত বিষয়টা আজ আমি তুলে ধরবো এই একটা ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা জানি টমেটো হলো শীতকালীন একটি সবজি, কিন্তু আজকাল টমেটো 12 মাসই চাষ করা যায়। বিশেষ করে শীতকালীন যে টমেটোটা হয় তার থেকে লাভদায়ক গ্রীষ্মকালীন টমেটো চাষের। তাই এই সময়ে যে সমস্ত চাষি ভাইরা টমেটো চাষ করছেন বা চাষ করতে চাইছেন, তাদের জন্য প্রথমেই বলে রাখি, মাটি নির্ধারণ করাটা একটা অত্যন্ত জরুরি বিষয়ের মধ্যে পড়ে। কারণ দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে টমেটোর চাষ ভালো হয়। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে মাটি নির্ধারণ করতে হবে। তারপরে কি করতে হবে? আপনাকে এই টমেটো চাষের জন্য একটা বীজতলা তৈরি করতে হবে। বীজতলা তৈরি করে আপনাকে ওই বীজতলাটাকে একটা সাদা মশারি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। সাদা মশারি দিয়ে ঢেকে দেওয়ার কথা এই কারণেই বললাম যে যে সমস্ত পোকামাকড়, অর্থাৎ সাদামাছি, জাপ পোকা বা ছত্রাক, এদের আক্রমণ থেকে ওই আপনার টমেটোর চারাগুলো যাতে রক্ষা পায়, সেই কারণেই আমি কিন্তু এই মশারির কথা বা মশারি ব্যবহারের কথা আপনাদের বলছি। এরপরে কি করতে হবে? এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেড তৈরি। এবার বেড কিভাবে তৈরি করবেন? বেডটা আপনি তৈরি করবেন, বেডের যে মাটিটা, সে মাটিটাকে আগে তৈরি করে নেবেন গোবর সার দিয়ে। তারপর আপনি বেড করবেন 4.5 হাত চওড়া আর 8 থেকে 9 ইঞ্চি হচ্ছে আপনার উচ্চতা। আর এক একটা বেড থেকে একটা বেডের দূরত্ব হবে 2 ফিট। বেড হয়ে গেল। তারপরে যখন আপনার বীজতলা থেকে চারা বেরোলো, সেই চারার বয়স যখন 12 থেকে 15 দিন, তখন আপনি চারাগুলোকে আপনি বেডে নিয়ে আসুন এবং 1 ফুট দূরত্ব অনুযায়ী আপনি চারাগুলোকে রোপণ করুন। এবং চারাগুলো রোপণ করার আগে আপনি অবশ্যই চারার গোড়াটাকে ছত্রাকনাশক জলের মধ্যে ডুবিয়ে তারপরে আপনি চারাগুলোকে লাগাবেন। এতে কি হবে? এতে ছত্রাকের আক্রমণ থেকে আপনি আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবেন। এবার কি? এবার চারার বয়স যখন 15 দিনের ওপর হয়ে যাবে, তখন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 20-20-20 NPK, এটাকে ব্যবহার করুন। তারপরে কি করবেন? তারপরে যখন ফুল আসবে গাছে, তখন আপনারা একটা ভিটামিন স্প্রে করুন। এবং ভিটামিনটা 2 ml পার লিটার বা অনেক সময় 1.5 ml পার লিটার মেশালেই হয়। এরপর বলি, টমেটো গাছটা যখন একটু বড় হবে, তখন আপনারা কি করবেন? সুতলি দিয়ে গাছটাকে বাঁশের চটার সাথে বেঁধে দেবেন, যাতে হেলে না পড়ে। আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে টমেটো গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্মায়, সেই আগাছাটাকে আপনাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে। কারণ আগাছা
জন্মাতে দিলে হবে না। এতে কি হয়, এই আগাছা জন্মানোর ফলে আপনার গাছের বৃদ্ধিটা কমে যায় এবং বিভিন্ন রকম ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিতে পারে। এবার আসি তাহলে আপনার টমেটো গাছে কি কি রোগ দেখা দিতে পারে এবং আপনি সেই রোগগুলোর জন্য কি কি প্রতিরোধের ব্যবস্থা করবেন, সেই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই যে গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়াল উইল্ট। এই রোগটা কখন হয়? এই রোগটা উচ্চ তাপমাত্রায় বা অধিক আর্দ্রতার ফলে এই ঢলে পড়া রোগ দেখা দেয়। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে স্ট্রেপ্টোমাইসিন সালফেট 1 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তাহলেই আপনি এই রোগের প্রতিরোধ করতে পারবেন। এরপরে আসি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাদা মাছির ফলে আক্রমণের ফলে একটা পাতা কোঁকড়ানো রোগ। এই সাদা মাছি কি করে না, পাতার পেছন দিকে গিয়ে ও পাতার রসগুলোকে চুষে খায়। যার ফলে কি হয়, যার ফলে গাছের বৃদ্ধি কম হয়, ফুল ফল কম আসে। এই সাদা মাছির আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে আপনাকে কি ব্যবহার করতে হবে? আপনাকে ব্যবহার করতে হবে কনফিডার বা অ্যাডমায়ার। এটা কতটা ব্যবহার করবেন? 1.5 ml পার লিটার জলে গুলে স্প্রে করবেন। দেখবেন এই সাদা মাছির আক্রমণ থেকে আপনি গাছকে রক্ষা করতে পারবেন। আর এই সাদা মাছির আক্রমণ যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে গাছের পাতাগুলো যে কুঁচকে যাওয়ার ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আর থাকবে না। এবার আসছি নাবি ধসা রোগ। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাবি ধসা রোগ। এই নাবি ধসা রোগটা ফলে কি হয়? নাবি ধসা রোগের ফলে পাতার ডগা থেকে আড়াআড়িভাবে বাদামি কালারের হয় বা ব্রাউন কালারের হয়ে যায়। আস্তে আস্তে কি হয়, পাতাটা মুচমুচে হয়ে যায়। এর ফলে পাতা সালোক সংশ্লেষ করতে পারে না। এই সালোক সংশ্লেষ করতে না পারার ফলে গাছ আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই নাবি ধসা রোগ একবার যদি গাছে আক্রমণ করে, তাহলে 3-4 দিনের মধ্যে একটা মহামারীর আকার ধারণ নিতে পারে। আর এই রোগটা কখন আপনার দেখা যায়? এই রোগটা, এই ছত্রাক ঘটিত রোগটা আপনার বেশি দেখা যায় বা বেশি লক্ষ্য করা যায় মেঘলা আকাশ বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার এই সময়ে এই রোগটা বেশি দেখা যায়। তখন আপনাকে কি করতে হবে? ম্যানকোজেব বা মেটালেক্সিল জাতীয় ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। কতটা পরিমাণে স্প্রে করতে হবে? আপনাকে 1.5 গ্রাম পার লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে লিফ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণের ফলে পাতাগুলো ঠিক ম্যাপের আকার ধারণ করে। কখন ম্যাপের আকার ধারণ করে না, এই লিফ মাইনার বা ম্যাপ পোকা পাতায় বসে পাতার রসগুলো চুষে খেয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ও যেখান থেকে যায় একটা ম্যাপের আকার ধারণ করে। যার ফলে কি হয়, পাতা দুর্বল হয়ে পড়ে। পাতা দুর্বল হয়ে পড়ার জন্য গাছের বৃদ্ধি হয় না আর ফুল ফলের বাধা সৃষ্টি করে।
তাই এই লিড মাইনারের হাত থেকে গাছকে বাঁচাতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপার আপনাকে গাছে স্প্রে করতে হবে 2 ml পার লিটার জলে গুলে। এবার আসি এই ছবিটা, এটা হচ্ছে সেপ্টোরিয়া রোগ। সেপ্টোরিয়া লাইকোপোরিসিসি একটা ছত্রাক। এই সেপ্টোরিয়া লাইকোপোরিসিসি ছত্রাকের আক্রমণের ফলে পাতা এই ধরনের আকৃতি হয়, অর্থাৎ পাতায় কালো কালো দাগ দাগ, গোল গোল রাউন্ডের মতন ছোট ছোট দাগ হয়ে সারা পাতা একদম পাতার নিচ থেকে শুরু হয়ে শেষ অবধি ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে সারা গাছে ছড়িয়ে পড়ে, যার ফলে গাছ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেপ্টোরিয়া লাইকোপোরিসিসি রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে যে কোনো কোম্পানির যে কোনো ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে, তাহলেই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। এই ছবিটা দেখুন কিভাবে টমেটোগুলোকে ছিদ্র করে নষ্ট করে দিচ্ছে এই পোকাগুলো। এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। এর হাত থেকে রক্ষা পেতে গেলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে ক্লোরোপাইরিফস। কতটা? 2.5 ml পার লিটার জলে গুলে আপনাকে গাছে স্প্রে করতে হবে। এবার আর একটা জিনিস দেখায় যেটা খুব কমন ব্যাপার। এই ছবিটা দেখুন, এটা হচ্ছে ফল ফাটা রোগ। এই ফল কি কারণে ফাটে না, ফল ফাটে বোরনের অভাবে। যখনই আপনি দেখবেন যে আপনার ফল ফেটে যাচ্ছে গাছের, তখনই আপনাকে বোরন স্প্রে করতে হবে 2 গ্রাম পার লিটার জলে গুলে। তাহলে বন্ধু, আজ আর ভিডিওটাকে বাড়াবো না, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজে আছেন তারা আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।